প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬-৭৬২, ক্লাস নং ৮, অধ্যায় ৮, টপিকস ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিভাবে পরিমাপ করা হয় এবং পরিমাপ সংক্রান্ত সেই মিটারগুলো সম্পর্কে পরিচিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাস শেষে আমরা যে সমস্ত বিষয় জানতে পারবো, অর্থাৎ আজকের জ্ঞাতব্য বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি, মেকানিক্যাল রেজোনেন্স এবং ইলেকট্রিক্যাল রেজোনেন্স নীতি, সরবরাহ ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্সের পরিবর্তন, ফ্রিকোয়েন্সি মিটারের প্রকারভেদ উল্লেখকরণ, ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী। এ হচ্ছে আমাদের আজকের জ্ঞাতব্য বিষয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আসা যাক ফ্রিকোয়েন্সি মিটারের কার্যনীতি। তার আগে আমরা সবাই জানি যে ফ্রিকোয়েন্সি হলো যে এসি ওয়েভ একটা সেকেন্ডে যে কটা সাইকেল সম্পন্ন করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ তোমরা জানো যে ডিসিতে ফ্রিকোয়েন্সি নাই, সুতরাং ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে হলে পরে মিটারগুলো এসিতেই সংযোগ করতে হবে। তা এক সেকেন্ডে যে কটা সাইকেল সম্পন্ন করে কোনো এসি ওয়েভ তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, এবং এর একক সাধারণত সাইকেল পার সেকেন্ডও বলা যায়, সিপিএস। আবার একে হার্টস, HRTZ, অর্থাৎ সংক্ষেপে HZ দ্বারাও প্রকাশ করা হয় বলে মিটার ও বলে, একে হার্টস মিটারও বলে। এটি ভোল্টমিটারের মতো সার্কিটের সাথে প্যারালালে সংযুক্ত করতে হয়। এখানে দেখানো হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি মিটার, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার, তা 50 হার্টস সরাসরি ডিসপ্লে করছে বা শো করছে। আর পাশের চিত্রেই একটা ফ্রিকোয়েন্সি মিটারের সাধারণত একই ভোল্টেজের যদি তৈরি করা হয় তাহলে দুটো টার্মিনাল থাকে। সে টার্মিনাল দুটো আমাদের দুটো লাইনের মধ্যে থ্রি ফেজ হলে যে কোনো দুটো লাইনের ভিতর সংযোগ করতে হবে, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে লাইন এবং নিউট্রালের মধ্যে সংযুক্ত করতে হবে। পাশের চিত্রে দেখানো হচ্ছে একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক চিত্র, খুব সিম্পল। যে সিগন্যালটা পরিমাপ করতে হবে সেই সিগন্যালটা ইনপুট কন্ডিশনিং এ প্রয়োগ করতে হবে, এবং ইনপুট কন্ডিশনিং থেকে সেটা স্কমিক ট্রিগারের সাহায্যে এর ভিতরে থাকে। ইনপুট কন্ডিশনিং ভিতরে এটা আউটপুটে যাবে, স্কমিক ট্রিগারের সাহায্যে পালসে পরিণত হয়ে মেইন গেটে যাবে। মেইন গেটটা আবার টাইম বেস সার্কিটের সাহায্যে, টাইম বেস ডিভাইডার এবং ফ্লিপ ফ্লপের সাহায্যে মেইন গেট আবার অন করা হয়। টাইম বেস সার্কিট হচ্ছে এই গেট, মেইন গেট অফ অনের সময়টা নির্ধারণ করে। ফলে যখন এই টাইম বেস সার্কিট এই গেটটাকে অন করে দেবে তখন তার ইনপুট থেকে যে ইনপুট পালস এবং তার অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা আমাদের কাউন্টিং রেজিস্টারে যাবে। সেখানে ফ্রিকোয়েন্সিটা কাউন্টিং হবে, অর্থাৎ গণনা হবে। গণনার পর সেটা ডিসপ্লেতে প্রয়োগ করা হবে। এ হচ্ছে মোটামুটি একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক চিত্র দেখানো হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতি মেকানিক্যাল, মোট 10টা পদ্ধতি আছে ফ্রিকোয়েন্সি পরিমাপে। একটা হচ্ছে মেকানিক্যাল রেজোনেন্স পদ্ধতি, দুই হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স পদ্ধতি, তিন হচ্ছে ইলেকট্রোডাইনামোমিটার পদ্ধতি, ওয়েস্টার্ন, চার হচ্ছে ওয়েস্টার্ন পদ্ধতি, 5 রেশিওমিটার পদ্ধতি, 6 স্যাচুরেবল কোর পদ্ধতি, 7 ফ্রিকোয়েন্সি ব্রিজ পদ্ধতি,
আর ক্যাথোড রে অসিলোস্কোপ অর্থাৎ সিআরও পদ্ধতি, আর স্ট্রোবোস্কোপিক পদ্ধতি, আর ইলেকট্রনিক কাউন্টার। অর্থাৎ আমরা এই 10 প্রকারের পদ্ধতিতে আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারি। এর ভিতরে একটা ফ্রিকোয়েন্সি মিটার দেখানো হয়েছে যেটা আরপিএম এবং হার্টসে ক্যালিব্রেট করা হয়েছে, যে 50 হার্টসে আমাদের সর্বোচ্চ গতিবেগ সিনক্রোনাস গতিবেগ 1500 হয়। 50 হার্টজে 4 পোলের মোটর হলে পরে তাহলে 1500 আরপিএম হয়, সেটা এখানে দেখানো হয়েছে। আর একটা ফ্রিকোয়েন্সি মিটারের পিছনে যে দুটো টার্মিনাল থাকে, সেই দুটো টার্মিনাল লাইন এবং নিউট্রালের সাথে সংযোগ করা হয়, সেটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি মিটার কিভাবে সংযুক্ত করতে হবে, জাস্ট প্যারালালে সংযোগ করবে ভোল্টমিটারের মতো। এবার মেকানিক্যাল রেজোনেন্স বা ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার এর মূলনীতি বা ফ্রিকোয়েন্সি মিটার। মেকানিক্যাল রেজোনেন্স বা ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটারে মূলত একটা ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট থাকে। এটা হচ্ছে ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট কোর। সে কোরের চারপাশ দিয়ে কয়েল জড়ানো থাকে। এটাকে বলা হয় এক্সাইটিং কয়েল বা ম্যাগনেটাইজিং কয়েল অথবা ফিক্সড কয়েল। এই কয়েলটার ইম্পিডেন্স বেশি হয় এবং যে ফ্রিকোয়েন্সি মাপতে হবে সেই ফ্রিকোয়েন্সিটা এই ওয়াইন্ডিংটা, এই কয়েলটা সেই সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করতে হয়। ইলেকট্রোম্যাগনেটের পাশেই আমাদের রিড থাকে। এক একটা রিড মাথায় ফ্ল্যাগের মতো তৈরি, আর নিচে বেস থাকে। এই বেসটা ইলেকট্রোম্যাগনেটের নিচে ফিক্সড করে দেওয়া হয় ইলেকট্রোম্যাগনেটের সাথে। আর এই রিডগুলো সাধারণত 4 মিলিমিটার চওড়া হয় এবং এক একটা রিড থেকে আরেকটা রিডের ফ্রিকোয়েন্সি হচ্ছে হাফ হার্টজ। সাধারণত যে রিডের ফ্রিকোয়েন্সি বেশি সেটা অপেক্ষাকৃত পুরুত্ব বা পাতলা বেশি হয়। যখনই আমরা সরবরাহ দেব ইলেকট্রোম্যাগনেটে, তখন এসির পজিটিভ অর্ধ সাইকেলে যদি রিডগুলোকে আকর্ষণ করে, তাহলে নেগেটিভ অর্ধ সাইকেলে চুম্বকত্ব বিপরীত হবে, তাহলে রিডগুলো বিকর্ষিত হবে। অর্থাৎ এই রিডগুলো একবার আকর্ষিত হবে আর একবার বিকর্ষিত হবে। এবং যে ফ্রিকোয়েন্সি প্রয়োগ করব সেই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সম্পন্ন যে রিডটা, সেটা সবসাইতে বেশি কাঁপবে। অর্থাৎ বেশি কাঁপলে পরে সেই স্পেসটা বেশি নেবে। ধরা যাক এই যে ফ্লাক্স লেখা আছে যে রিডটায়, এই রিডটা স্পেসটা বেশি নেবে, অর্থাৎ এটা বেশি কম্পন হতে থাকবে। অর্থাৎ এই এবং সেই রিডের পাশে যে ফ্রিকোয়েন্সি লেখা থাকে সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের পরিমাপ ফ্রিকোয়েন্সি। তা একটা রিড কিভাবে সেট করা হয় মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারে, এবং সাধারণত একটা মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার দেখতে এই প্রথম চিত্রটার মতো। 50 হার্টজ, তারপরে 50 হার্টজ হাফ হার্টজ কমতে কমতে 45 হার্টজ, আবার হাফ হার্টজ বাড়তে বাড়তে 55 হার্টজ। এইভাবে একটা মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার কাজ করে। আবার ল্যাঙ্গুয়েজের সাহায্যে একটু উল্লেখ করা যাক যে মেকানিক্যাল রেজোনেন্স একটি ইলেকট্রোম্যাগনেটের পাদদেশে বিভিন্ন আকার আকৃতির কতগুলি স্টিলের পাত, যাদেরকে রিড বলে। রিডগুলো নিচের অংশ স্থির এবং উপরের অংশে পতাকার মতো বাড়তি অংশ থাকে, অর্থাৎ ফ্ল্যাগের মতো থাকে। রিডের মুক্ত প্রান্তগুলো সহজেই কাঁপতে পারে এবং কম্পন দৃশ্যমান বা অনুধাবনের জন্য এদের সাদা রং করা হয়। অর্থাৎ সাদা রং করলে পরে যখন কম্পন হয়, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে যে রিডটার কম্পনটা বেশি হবে সেটা বেশি দৃশ্যমান হবে বা অনুধাবনের জন্য এদের সাদা রং করা হয়। রিডগুলোর ফ্রিকোয়েন্সি ভিন্ন ভিন্ন হয়। এদেরকে ফ্রিকোয়েন্সির উচ্চক্রম অনুসারে সাজানো হয়। অর্থাৎ প্রথম কম ফ্রিকোয়েন্সি, তারপরে ধীরে 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 বেশি ফ্রিকোয়েন্সি। বাম দিক থেকে যদি আমরা উচ্চ ফ্রিকোয়েন্সি নির্দেশ করি, এই যে বাম দিক থেকে যদি আমরা লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করি, তাহলে আস্তে আস্তে ডান দিকে উচ্চক্রম অনুসারে ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন হবে, সেই কথা বলা হচ্ছে। এদেরকে ফ্রিকোয়েন্সির উচ্চক্রম অনুসারে সাজানো হয়। একটি থেকে অন্যটির ফ্রিকোয়েন্সি বলাই হয়েছে আগে যে হাফ হার্টজ পার্থক্য হয়। এভাবে মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা বা মেকানিক্যাল রেজোনেন্স সংগঠিত হয়, তৈরি করা হয়। ইলেকট্রোম্যাগনেটে এসি সরবরাহ দিলে এর ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সম্পন্ন রিডটির কম্পন সর্বোচ্চ হবে, যা আগে আলোচনা করা হয়েছে চিত্রের সাহায্যে। মেকানিক্যাল রেজোনেন্সের কারণে উক্ত রিডটির কম্পন সর্বোচ্চ হয়। উক্ত রিডের বিপরীতে অঙ্কিত সংখ্যা থেকে ফ্রিকোয়েন্সির মান জানা যায়। আগে বলা হয়েছে যে এই রিডের বিপরীতে 50 হার্টজ, তার ডান পাশেরটার 50.5 হার্টজ, অর্থাৎ
এখানে যেহেতু এই 50 হার্টজেরটা বেশি কম্পন হচ্ছে, বেশি স্পেস কভার করছে, এই জন্যই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এখানে একই রিড দেখানো হচ্ছে, রিড একই চিত্র দেখানো হচ্ছে। এখানে একটা রিডের সেই কয়েল, তামার কয়েল দেখানো হচ্ছে, ইলেকট্রোম্যাগনেট। তো এখানে সরবরাহ দেওয়ার পর ফ্রিকোয়েন্সি 59 হার্টজ হচ্ছে। এখানে যে কম্পনের সাহায্যে এখানে এই কালারিং যে রিডটা 49 হার্টজ শো করছে। ভ্যাপটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার মূলত দুটি অংশের সমন্বয়ে গঠিত, ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট যা আগেই বলা হয়েছে, এবং রিড। ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট আয়রন কোর দ্বারা গঠিত। এতে একটি কয়েল জড়ানো থাকে যাকে ওয়াইন্ডিং বলে, এই কয়েল বা এই ওয়াইন্ডিং বলে। উক্ত কয়েলের সাথে একটি রোধ সিরিজে যুক্ত করে এসি সাপ্লাইয়ের সাথে প্যারালালে যুক্ত করা হয়, অর্থাৎ জাস্ট ভোল্টমিটারের মতো। ভোল্টমিটারের যেমন হায়ার রেজিস্ট্যান্স সংযোগ করে প্যারালালে সংযোগ করা হয়, এখানেও সেই প্যারালালে সংযোগ করা হয়। কতগুলো পাতলা স্টিলের পাতি রিড, রিডগুলোর নিচের অংশ ইলেকট্রোম্যাগনেটের বেজের সাথে যুক্ত থাকে এবং উপরের অংশে যুক্ত প্রান্তগুলো সহজেই কাঁপতে পারে। রিডগুলো উপরের প্রান্ত পতাকার ন্যায় বাঁকানো থাকে, যাদেরকে ফ্ল্যাগ বলে। রিডগুলো প্রায় 4 মিলিমিটার চওড়া এবং 1/2 মিলিমিটার পুরু হয়। অবশ্য যার ফ্রিকোয়েন্সি বেশি তার পুরুত্ব সামান্যতম কম হয়, যেহেতু হাফ হার্টজ পর ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায়। ফলে এদের ফ্রিকোয়েন্সিও ভিন্ন হয়। এদেরকে ফ্রিকোয়েন্সির উচ্চক্রম অনুসারে সাজানো হয়। একটি থেকে অন্যটির ফ্রিকোয়েন্সি হাফ হার্টজ। অর্থাৎ আমাদের এর ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রথমটা ফ্রিকোয়েন্সি যদি 45 হয়, তারপরটা 45.5, তারপরে 46, তারপরে এরকম আমাদের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বৃদ্ধি করে। এবার আসা যাক মেকানিক্যাল রেজোনেন্স, ইলেকট্রিক্যাল রেজোনেন্স সিস্টেমটা। এবার ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার সম্পর্কে আলোচনা করা যাক। এটা একটি ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেটের পাশে একটি মুভিং কয়েল স্থাপন করা হয়। মুভিং কয়েলের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর যুক্ত করা হয়। ইলেকট্রোম্যাগনেটের এক্সাইটিং কয়েল এসি কয়েলে এসি ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়। এর ফ্রিকোয়েন্সির উপর ইলেকট্রোম্যাগনেটের চুম্বকত্ব নির্ভর করে। এই চুম্বকত্ব অনুসারে মুভিং কয়েলের অবস্থান তথা ইন্ডাকট্যান্স পরিবর্তন হয়, ফলে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স পরিবর্তন হতে থাকে। এখানে দেখানো হয়েছে যে একটা ইলেকট্রোম্যাগনেট অসম তরবারি আকৃতির মতো। এই অংশটা হচ্ছে স্ফীত, একটি অংশ স্ফীত থাকে। স্ফীত অংশে আমাদের সেই ম্যাগনেটাইজিং কয়েল বা ফিক্সড কয়েল বা এক্সাইটিং কয়েল সংযোগ থাকে। এটা সাপ্লাইয়ের সাথে সংযোগ করা হয়, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমাদের ম্যাগনেটাইজিং কয়েলের সরবরাহ দেওয়া হয়। আর একটা মুভিং কয়েল থাকে। সেই মুভিং কয়েলটা এই ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট অর্থাৎ ফিক্সড ম্যাগনেটের সাথে সামান্যতম ক্লিয়ারেন্স, অর্থাৎ এই ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট আর এর মধ্যে সামান্যতম ক্লিয়ারেন্স ফাঁকা থাকে, যাতে যে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণে এই মুভিং কয়েলটা একবার স্ফীত অংশের দিকে ধাবিত হতে পারে, একবার অপেক্ষাকৃত সংকীর্ণ অংশের দিকে ধাবিত হতে পারে। অর্থাৎ এই মুভিং কয়েলটা ফ্রিলি চলাফেরা করতে পারবে, একটা পয়েন্ট থেকে পিভট করে এটা ঝুলানো থাকে এবং তার সাথে একটা পয়েন্টার থাকে। সেই পয়েন্টারটা হচ্ছে ক্যালিব্রেটেড স্কেলের উপর অবস্থান করে, যেখানে নর্মাল, লো এবং হায়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এই মুভিং কয়েলের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে এবং ইন্ডাকট্যান্স আছে, আর মুভিং কয়েলের সাথে একটা ক্যাপাসিটর সংযোগ করা হয়। মূলত মুভিং কয়েলের এই ক্যাপাসিটরস এবং ইন্ডাকট্যান্সের এক্সএল এবং এক্সি সমান হলে পরে যে সিরিজ রেজোনেন্স সংগঠিত হয়, সেই রেজোনেন্সের সাহায্যে এই মিটারটা কাজ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নীতি। ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার আমাদের এইভাবে গঠন করা হয় এবং এইভাবে কাজ করে। এখানে দেখানো হচ্ছে যে মুভিং কয়েলের রেজিস্ট্যান্স আর, মুভিং কয়েলের ইন্ডাকট্যান্স এল এবং মুভিং কয়েলের সাথে সংযুক্ত ক্যাপাসিট্যান্স সি। তাহলে এখানে সিরিজ রেজোনেন্স সংগঠিত হয়েছে এবং তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা 0 1/√LC, এবং তোমরা যারা সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি F0 1/2π√LC। এ হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্সের ফ্রিকোয়েন্সি মিটারের মূলনীতি বা রেজোনেন্সের মূলনীতি।
এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি এর সমান হয়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল যখন ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি এর সমান হয়, তখন আরএলসি সিরিজ রেজোনেন্স সংঘটিত হয়। এটাই ইলেকট্রিক্যাল রেজোনেন্স এর মূল নীতি। এই নীতির উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার তৈরি করা হয়। ইলেকট্রিক্যাল রেজোনেন্স দুই ধরনের হয়ে থাকে, যথা সিরিজ রেজোনেন্স ও প্যারালাল রেজোনেন্স। তোমরা জানো সিরিজ রেজোনেন্সে এক্সএল সমান এক্সি হয়, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের সমান হয়। আর প্যারালাল রেজোনেন্স হচ্ছে শাখা কারেন্টের রিঅ্যাক্টিভ উপাংশ অর্থাৎ সাইন উপাংশের পরিমাণ সমান হয়, অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের সাসেপ্টেন্স এবং ক্যাপাসিটিভ সার্কিটের সাসেপ্টেন্স সমান হলে পরে সেটা প্যারালাল রেজোনেন্স সংঘটিত হয়। তো এখানে আমাদের ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারে সাধারণত আমরা সিরিজ রেজোনেন্স কাজে লাগিয়ে আমরা মিটারটা তৈরি করি। সরবরাহ ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্সের পরিবর্তন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্স জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল, আর প্লাস জে অফ এক্সএল। তাহলে এক্সএল ইজ ইকুয়াল টু আবার আমরা জানি টুয়াইস পাই এফএল, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে অফ টুয়াইস পাই এফএল, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। এখানে দেখা যাচ্ছে যে এই সার্কিটের যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বেড়ে যাবে, সার্কিটের ইম্পিডেন্সটা বেড়ে যাবে, সার্কিটের ইম্পিডেন্সটা বেড়ে যাবে। আবার যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কমে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি কমে, কম সরবরাহ দেওয়া হয়, তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা কমে, সার্কিটের ইম্পিডেন্সটাও কমে যাবে এবং এই সার্কিটের কারেন্ট বেড়ে যাবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়লে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাড়বে, ইম্পিডেন্স বাড়বে এবং কারেন্ট কমবে। কারেন্ট করলে পরে এই কয়েলের চুম্বকত্ব কমে যাবে। আবার যখন ফ্রিকোয়েন্সি কম হয় তখন এই সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স কমে যাবে, ইম্পিডেন্স কমে যাবে, ইম্পিডেন্স জেডএল কমে যাবে, ফলে কারেন্ট বেড়ে যাবে। ইম্পিডেন্স কমে গেলে কারেন্ট বেড়ে যাবে এবং সার্কিটের চুম্বকত্ব বেড়ে যাবে। তাহলে এটাই আমাদের ভাষার সাহায্যে বলা আছে, উপরোক্ত ইন্ডাকটিভ সার্কিটে একটি রোধ আর এবং ইন্ডাকট্যান্স এল সিরিজে যুক্ত করা হয়েছে। যেহেতু ফ্রিকোয়েন্সি এফ এর সাথে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমানুপাতিক, সেহেতু ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বৃদ্ধি পাবে এবং কারেন্ট হ্রাস পাবে, এবং ফ্রিকোয়েন্সি হ্রাস পেলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হ্রাস পাবে এবং কারেন্ট বৃদ্ধি পাবে। ১ নং সমীকরণ অনুসারে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল হ্রাস বা বৃদ্ধি পেলে ইন্ডাকটিভ সার্কিটের ইম্পিডেন্সও হ্রাস বা বৃদ্ধি পায়। আবার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সার্কিট ইম্পিডেন্স হ্রাস বা বৃদ্ধি পেলে উক্ত সার্কিটের কারেন্টও হ্রাস বৃদ্ধি হয়, আর কারেন্ট হ্রাস বৃদ্ধি পেলে এই সার্কিটের চুম্বকত্ব, কয়েলের চুম্বকত্ব বৃদ্ধি পাবে এবং হ্রাস পাবে। অর্থাৎ কারেন্ট যদি হ্রাস পায় চুম্বকত্ব হ্রাস পাবে, কারেন্ট যদি বৃদ্ধি পায় চুম্বকত্ব বৃদ্ধি পাবে। ফ্রিকোয়েন্সি মিটারের প্রকারভেদ, আগে পদ্ধতিগুলো বলা হয়েছে তার ভিতরে এইগুলো রয়ে গেছে, তবুও একটু উল্লেখ করছি। মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার, 2 ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার, 3 ইলেকট্রোডাইনামোমিটার ফ্রিকোয়েন্সি মিটার, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার, 5 রেশিওমিটার ফ্রিকোয়েন্সি মিটার, 6 সেসুর বেল কোর ফ্রিকোয়েন্সি মিটার। মোটামুটি এই 6 প্রকারের ফ্রিকোয়েন্সি মিটার দেখা যায়। তার ভিতর মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার এবং ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার এবং ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারটা বেশি দেখা যায়। এর ভিতর মেকানিক্যাল কোনো কোনো ক্ষেত্রে ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি মিটারও দেখা যায়, তবে এর প্রচলন এখন খুব কম। এবার ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী ছাত্রছাত্রীবৃন্দ পূর্বেই উল্লেখ করা আছে। যে ফ্রিকোয়েন্সি মিটার ইলেকট্রিক্যাল রেজোনেন্সকে কাজে লাগিয়ে অপারেট করে তাকে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার বলে। নিম্নে সিরিজ রেজোনেন্সকে কাজে লাগিয়ে ফ্রিকোয়েন্সি পরিমাপ করে তা বর্ণনা করা হলো। কিভাবে ফ্রিকোয়েন্সি পরিমাপ করে তা বর্ণনা করা হলো। সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয় তখন সার্কিটে রেজোনেন্স সংঘটিত হয়, অর্থাৎ এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে এক্সএল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফএল এবং এক্সি ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস পাই এফসি, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস পাই স্কয়ার রুট অফ এলসি। এটা হচ্ছে সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি।
এবার আসা যাক ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী কিভাবে কাজ করে। গঠন আগেই বলা আছে। এখানে অসম তরবারি আকৃতির একটা ল্যামিনেটেড ইলেকট্রোম্যাগনেট থাকে। এটা হচ্ছে ফিক্সড, স্থির। এর স্ফীত অংশে ম্যাগনেটাইজিং কয়েল জড়ানো থাকে এবং সেই কয়েলটা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযুক্ত থাকে। অবশ্যই এর ইম্পিডেন্স বেশি থাকবে এবং প্রয়োজনে একটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে প্যারালালে সংযোগ করতে হবে। এর পাশেই খুব কম ক্লিয়ারেন্সে একটা মুভিং কয়েল সংযুক্ত থাকবে। সে মুভিং কয়েলের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স থাকবে। সেই মুভিং কয়েলের সাথে আবার একটা ক্যাপাসিটর সিরিজে সংযোগ করা। মূলত মুভিং কয়েলের ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের সমন্বয়ে সিরিজ রেজোনেন্স সংঘটিত হয় এবং এই রেজোনেন্স অবস্থায় মিটারটা কাজ করে। এই মুভিং কয়েলের একটা পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে এটা পিভট করে একটা পয়েন্টার সংযুক্ত থাকে। সে পয়েন্টারটা নর্মাল ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ স্কেলের উপর অবস্থান করে। পয়েন্টারটা ক্যালিব্রেটেড স্কেলের উপর অবস্থান করে। রেজোনেন্স অবস্থায় মিটারটা কাজ করে বলে এই মুভিং কয়েলের কারেন্ট অর্থাৎ আইআই, এক্সাইটিং কয়েলের কারেন্ট আই, এক্সাইটিং কয়েলের ফ্লাক্স ফাই, সেই ফাই এবং আইআই ইন ফেজে থাকবে। অর্থাৎ এই আইটা যে ফ্লাক্সটা তৈরি করবে সেটা ইন ফেজে থাকবে। আর আইআই উৎপন্ন ভোল্টেজটা, মুভিং কয়েলে যে উৎপন্ন ভোল্টেজটা উৎপন্ন হবে ইআই, সেটা 5 থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকবে। আর মুভিং কয়েলের কারেন্টটা আইআই, এটা মুভিং কয়েলের কারেন্ট হচ্ছে আইআই, এটা ভোল্টেজের সঙ্গে ইন ফেজে থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যখনই আমরা সরবরাহ দেব তখন এই এক্সাইটিং কয়েলের যে ইলেকট্রন কারেন্ট প্রবাহিত হয়ে যে ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে, সেই ফ্লাক্সটা ট্রান্সফরমার অ্যাকশনে মুভিং কয়েলকে কাট করবে। মুভিং কয়েল কাট করলে মুভিং কয়েলে ভোল্টেজ উৎপন্ন হয় এবং মুভিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এখন আসা যাক, এই কথাগুলোই বলা হচ্ছে। ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার মূলত একটি অসম তরবারি আকৃতির প্রস্থের বিশিষ্ট ল্যামিনেটেড আয়রন কোরের সমন্বয়ে গঠিত। আয়রন কোরের স্ফীত অংশে ম্যাগনেটাইজিং কয়েল জড়ানো থাকে, যা সাপ্লাইয়ের সাথে প্যারালালে যুক্ত করা হয়। আয়রন কোরের পাশেই সামান্য ক্লিয়ারেন্সে একটি মুভিং কয়েল ঝুলানো থাকে। কয়েলটি কোনো প্রকার স্পর্শ ছাড়াই ল্যামিনেটেড আয়রন কোরের চুম্বকীয় ক্রিয়ায় মুভ করে। মুভিং কয়েলের সাথে একটি উপযুক্ত মানের ক্যাপাসিটর সংযুক্ত থাকে। মুভিং কয়েলের সাথে একটি পয়েন্টার পিভট করা থাকে, যা নর্মাল, হাই এবং লো ফ্রিকোয়েন্সিতে ক্যালিব্রেট করা থাকে, যেটা আমরা এখানে দেখানো হয়েছে। এবার ম্যাগনেটাইজিং কয়েলে যখন এসি সরবরাহ দেওয়া হয় তখন এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ায় যে ফ্লাক্স সৃষ্টি হয় তা ট্রান্সফরমার অ্যাকশনে মুভিং কয়েলকে কর্তন করে এবং এতে ভোল্টেজ উৎপন্ন হয়। এতে ভোল্টেজ জিআই উৎপন্ন হয়। তা ট্রান্সফরমার অ্যাকশনে মুভিং কয়েলকে কর্তন করে এবং এতে ভোল্টেজ উৎপন্ন হয়। মুভিং কয়েলের ইন্ডাকট্যান্স এবং এর সাথে যুক্ত ক্যাপাসিট্যান্সের মান এমন হয় যে নর্মাল ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হয়। ফলে রেজোনেন্স সংঘটিত হয় এবং এক্সাইটিং কয়েলের কারেন্ট এবং মুভিং কয়েলের কারেন্টের সাথে অর্থাৎ ই এবং আই এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তখন উৎপন্ন টর্ক জিরো। অর্থাৎ পয়েন্টার যখন উৎপন্ন টর্ক জিরো, তখন পয়েন্টার নর্মাল অবস্থায় যে 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে নর্মাল ফ্রিকোয়েন্সি নির্দেশ করে, সে নর্মাল ফ্রিকোয়েন্সিতে অবস্থান করবে। এখন যদি উচ্চ ফ্রিকোয়েন্সি সরবরাহ দেওয়া হয় তাহলে এক্সএল এক্সি থেকে বড় হবে, ফলে সার্কিটটা ইন্ডাকটিভ হয়ে যাবে এবং মুভিং কয়েলের যে কারেন্টটা সেটা সেটা ভোল্টেজকে আলফা ডিগ্রি কোণে ল্যাগ করবে। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হবে 90 প্লাস, এটা যদি আলফা ডিগ্রি কোণে ল্যাগ করে তাহলে এই 90 প্লাস আলফা অর্থাৎ টর্কটা হবে নেগেটিভ। পয়েন্টার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে হাই ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। এবার নিম্ন ফ্রিকোয়েন্সি এক্সএল এক্সির অপেক্ষা বেশি হলে পরে, এক্সএল এক্সি অপেক্ষা যদি কম হয় তখন মুভিং কয়েলের কারেন্ট মুভিং কয়েল উৎপন্ন ভোল্টেজ আলফা কোণে লিড করতে, অর্থাৎ আইআই এই ইআই কে লিড করবে, অর্থাৎ এদিকে চলে আসবে, অর্থাৎ এই কোণটা আলফা কোণে লিড করে, ফলে টর্ক পজিটিভ হয়। ফলে টর্ক পজিটিভ হয় এবং টর্ক টি ইজ ইকুয়াল টু তখন হবে কে আইএম। আইএম মানে এখানে মুভিং কয়েলের কারেন্টটাকে বোঝানো হচ্ছে। আইএম cos 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে আইএম সাইন আলফা।
অর্থাৎ পয়েন্টার ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। এখানেই তাই বলা হয়েছে যে ইনপুট ফ্রিকোয়েন্সি বেশি হলে ল্যামিনেটেড করে চুম্বকত্ব কমে যায়। আগে বলা হচ্ছে যে ইনপুট ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এর রিঅ্যাকট্যান্সটা বেড়ে যাবে এবং ইম্পিডেন্স বেড়ে যাবে, কারেন্ট কমে যাবে, চুম্বকত্ব কমে যাবে। তখন এই কয়েলটা আর এই স্ফীত অংশের দিকে চুম্বকটা মোটা অংশের চুম্বকত্ব যেহেতু কমে যাবে, কয়েলটা তখন ডান দিকে শিফট হবে, অর্থাৎ সংকীর্ণ অংশের দিকে যাবে। তখন যখনই এই মুভিং কয়েলটা ডান দিকে শিফট হবে তখন এই পয়েন্টারটা হায়ার ফ্রিকোয়েন্সি শিফট করবে। এবার ফ্রিকোয়েন্সি যদি লো হয় তাহলে এক্সাইটিং কয়েলের কারেন্ট বেড়ে যাবে, এক্সাইটিং কয়েলের ইম্পিডেন্স কমে যাবে, কারেন্ট বেড়ে যাবে, ফলে চুম্বকত্ব বেড়ে যাবে। এই চুম্বকত্ব বেড়ে গেলে পরে এই কয়েলটাকে তখন এই স্ফীত অংশের দিকে আকর্ষণ করবে, ফলে মুভিং কয়েলটা স্ফীত অংশের দিকে ধাবিত হবে এবং এই পয়েন্টারটা তখন ডান দিকে শিফট করবে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। এইভাবে একটা চুম্বকত্ব আছে। অন্য কথা আমরা বলতে পারি যখন ফ্রিকোয়েন্সি বেশি হয় তখন এক্সএল বেশি, এক্সি কম, এক্সি ফিক্সড। এখন যখন এর চুম্বকত্ব কমে যায় তখন এই মুভিং কয়েলটা ডান দিকে যখন শিফট হয় তখন এই এল এর মান কমতে 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 একসময় এক্সএল সমান এক্স রেজোনেন্স হয় এবং তখন পার্ট নির্দেশ করে, হায়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে। ঠিক যদি এক্সএল ছোট হয় অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি কম হয় তখন এক্সি বড় হয়, এক্সএল ছোট হয়, তখন এর চুম্বকত্ব বেড়ে যেয়ে এই মুভিং কয়েলটাকে আকর্ষণ করে, আকর্ষণ করবে মুভিং কয়েল যখনই স্ফীত অংশের দিকে ধাবিত হবে তখন এর ফ্রিকোয়েন্সি কমতে কমতে ইন্ডাকট্যান্স বাড়তে বাড়তে একসময় এক্সএল আর এক্সি সমান হয়ে রেজোনেন্স সংঘটিত হবে এবং মিটারটি লোয়ার ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। এই সমস্ত কথাবার্তাই বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের ভেক্টর ডায়াগ্রাম। এখানে বলা হচ্ছে যে হায়ার ফ্রিকোয়েন্সিতে আলফা কোণে আইএমটা ল্যাগ করবে, লোয়ার ফ্রিকোয়েন্সিতে আলফা কোণে আইএমটা লিড করবে, আর নর্মাল ফ্রিকোয়েন্সিতে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই বলা হচ্ছে যে নর্মাল ফ্রিকোয়েন্সি টর্ক হচ্ছে কে আই এম কস 90 ইজ ইকুয়াল টু 0। হায়ার ফ্রিকোয়েন্সিতে যেহেতু 90 ডিগ্রি আলফা প্লাস, সেহেতু cos 90 প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কে আই এম সাইন আলফা। আর নিম্ন ফ্রিকোয়েন্সিতে মুভিং কয়েলে উৎপন্ন টর্ক পজিটিভ, কারণ কে ইজ ইকুয়াল টু কে আই এম cos 90 মাইনাস আলফা। অর্থাৎ এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই এম আর আই এর ভিতর অ্যাঙ্গেল হচ্ছে 90 মাইনাস আলফা। এইভাবে আমাদের টর্ক উৎপন্ন করে ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার খুবই ইম্পর্টেন্ট। তোমরা এর পরবর্তীতে অর্থাৎ ক্লাসে অথবা বাড়িতে এটা খুব ভালো করে পড়বা। এর পরবর্তী ক্লাসে ফ্রিকোয়েন্সি মিটার আরও পড়ানো হবে। আজকে আধা ঘন্টার সময়ে কভার করে পারা গেল না। আজকে আমরা আসব মূল্যায়ন। এক, ফ্রিকোয়েন্সি মিটারের সাথে কি ফ্রিকোয়েন্সি মিটার সার্কিটের সাথে কিভাবে সংযোগ করতে হয়। এক হচ্ছে প্যারালালে সংযোগ করতে, অর্থাৎ একটা ভোল্টমিটার যেভাবে সংযোগ করবে লাইন আর নিউট্রালের মধ্যে, ফ্রিকোয়েন্সি মিটারটাও সেইভাবে নিয়ে সংযোগ করবে। দুই, ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের সিরিজ ইন্ডাক্টরের কাজ কি। তোমরা জানো যে ওয়েস্টার্ন টাইপ ফ্রিকোয়েন্সি মিটারের সিরিজ ইন্ডাক্টর লাইনের সাথে বা মিটারের সাথে মূল সিরিজে সংযুক্ত থাকে এবং লাইনের থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত হারমোনিক্স আসে তো সেটাকে দূর করে। 10, ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার কোন ধরনের ফ্রিকোয়েন্সি মিটার। এটা হচ্ছে ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার হচ্ছে মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার। 4, ফ্রিকোয়েন্সি মিটার কত প্রকার ও কি কি। উত্তর 1, মেকানিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার, ইলেকট্রোডাইনামোমিটার ফ্রিকোয়েন্সি মিটার, ওয়েস্টন ফ্রিকোয়েন্সি মিটার, রেশিও মিটার ফ্রিকোয়েন্সি মিটার, স্যাচুরেবল কোর ফ্রিকোয়েন্সি মিটার। মোটামুটি এই 6 ধরনের ফ্রিকোয়েন্সি মিটার। তবে তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার আর একটা হচ্ছে ওয়েস্টন ফ্রিকোয়েন্সি মিটার। ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারে কোন ধরনের রেজোনেন্স কাজে লাগানো হয়। সিরিজ রেজোনেন্স কাজে লাগানো হয়, প্যারালাল রেজোনেন্স এখানে কাজে লাগানো হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাড়ির কাজ, ফ্রিকোয়েন্সি পরিমাপের পদ্ধতিগুলো লেখো, এটা তোমরা ভালো করে পড়বা। মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের মূলনীতি ব্যাখ্যা করো। ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার গঠন ও কার্যপ্রণালী লেখো। ইলেকট্রিক্যাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী লেখো।
ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটারের গঠন ও কার্যপ্রণালী লেখো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্টার্ন ফ্রিকোয়েন্সি মিটার আগামী ক্লাসে পড়া হবে। তোমরা প্রয়োজনে একটু বাসা থেকে বই দেখে আসবে, ভালো করে পড়ে আসবে, তাহলে আরো সুবিধা হবে, কারণ আজকে আধা ঘন্টা সময়ের ভিতর কভার করা সম্ভব হলো না। আগামী দিনের ক্লাস হবে আমাদের এই ফ্রিকোয়েন্সি, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার মেইনলি, তারপরে আজকের চ্যাপ্টারের বাকি অংশটা পড়ানো হবে, আর 10 নম্বর চ্যাপ্টার শুরু করা হবে আশা করা যাচ্ছে। তা ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার পরিমাপ পদ্ধতি ও পাওয়ার ফ্যাক্টর মিটারের গঠন ও অপারেশনের মৌলিক, এ হচ্ছে আগামী ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ ধৈর্য সহকারে আমার লেকচার শোনার জন্য, এবং তোমরা ভালো থাকো, সবাই করোনা থেকে সাবধানে থাকো এবং সুস্থ থাকো, সাবধানে থেকে করোনা মুক্ত থাকো, এটাই আশা করছি। থ্যাংক ইউ।